नमस्कार आमी इम्तियाज। आज আমরা এসএলএসটির যে সুলতানি যুগের স্থাপত্য এবং ভাস্কর্য নিয়ে আমরা কিছু বিষয় আলোচনা করব, যে বিষয়গুলো জেনে রাখা উচিত এবং হয়তো এখান থেকে একটি বা দুটি প্রশ্ন হতেই পারে। সুলতানি আমলের স্থাপত্য ভাস্কর্য আমরা দেখছি একটি নতুন যুগ শুরু হচ্ছে, তাই সেক্ষেত্রে এখানে নতুন নতুন বিভিন্ন রকম আমরা বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি। সুলতানি যুগের স্থাপত্য মূলত কী নামে পরিচিত ছিল? এটিকে বলা হতো ইন্দো ইসলামিক স্থাপত্য। সুলতানি আমলের স্থাপত্য যুগ এবং শৈলী অনুযায়ী কতগুলি ভাগে বিভক্ত ছিল? উত্তর হবে 5টি। ভারতীয় স্থাপত্যের ক্ষেত্রে কোন সময়কাল থেকে চুনবালির মিশ্রণ ব্যবহার হতে থাকে? এটি হয়েছিল তুর্কিদের আগমনের সময়কাল থেকে। ভারতীয় স্থাপত্যে গম্বুজের আবির্ভাব কখন হয়েছিল? গম্বুজ বিষয়টি কিন্তু ভারতের এর আগে কিন্তু আমরা দেখিনি, মূলত আসছে তুর্কিদের আগমনের মধ্য দিয়ে, কিন্তু সেটি সর্বপ্রথম দেখা যায় রোমে। সেই রোম থেকে ধারণাটি আরবরা নিয়ে আসছে এবং পরবর্তীকালে সেটি কিন্তু ছড়িয়ে পড়ছে। ঘোড়ার নাল আকৃতি খিলানটি সর্বপ্রথম কোন শাসকের সময়কালে দেখা দেয়? এটি আলাউদ্দিন খলজি। তুর্কিরা কোন হিন্দু প্রতীকগুলো স্থাপত্য ক্ষেত্রে ব্যবহার করেছে? ঘণ্টা, স্বস্তিকা এবং পদ্ম। কোন সুলতানের সময়কালে পদ্মর যে অঙ্কন সর্বোচ্চ পরিমাণে করা হয়েছিল? ইনি হচ্ছেন তুগলক বংশের শাসক ফিরোজ শাহ তুগলক। বর্গাকার এবং অষ্টভুজাকৃতির সমাধি দুটি কোন শাসকের সময়কালে অস্তিত্ব লাভ করে? এটি হবে তুগলক এবং লোদি। আমাদের পরবর্তী বিষয় যে কোয়াতুল ইসলাম কোন শাসকের সময়কালে তৈরি হয়েছিল? উত্তর হবে কুতুবউদ্দিন আইবক। এবং আমরা দেখব এই যে কোয়াতুল ইসলাম মসজিদটা অবস্থান ছিল দিল্লির কিলা রায় পিথরাই এবং এটি 27টি মন্দিরকে ধ্বংস করে করা হয়েছিল। এটি মূলত মসজিদের পূর্বে ছিল একটি মন্দির, আর সেটি ছিল বৈষ্ণব মন্দির। এবং আমরা পরের দিকে দেখছি যে দিল্লির এটি হচ্ছে তুর্কিদের নির্মিত প্রথম একটি মসজিদ, যেটি নির্মাণ করা হয়েছিল 1193 সালে। এবং এটিকে যিনি নির্মাণ করছেন তিনি হচ্ছেন প্রথম সুলতান কুতুবউদ্দিন আইবক। এবং এটিকে মূলত যে সময়কালে নির্মাণ করা হয়েছিল 1199 সাল। এবং একইভাবে আমরা দেখব এটা তৈরি কেন হয়েছিল। এর কারণ ছিল আজান দেওয়ার জন্য, এবং এটিকে মনে করা হয় একটি বিজয় স্তম্ভ হিসাবে তৈরি করা হয়। কুতুব মিনার যেটি আমরা কথা বলছি, এই কুতুব মিনার আমরা দেখব যে এটির উচ্চতা হচ্ছে 72.5 মিটার এবং এটি টোটাল মোটামুটি 5 তলা বিশিষ্ট ছিল। এবং প্রথম তলাটি নির্মাণ করছেন কুতুবউদ্দিন আইবক। এবং একইভাবেই দেখছি যে ইলতুৎমিশের সময়কালে এই কুতুব মিনার মূলত কিন্তু 1220 খ্রিস্টাব্দে কিন্তু তার নির্মাণ কাজ হাতে নিচ্ছেন এবং তিনি সম্পূর্ণ করছেন 1231-এর দিকে। একইভাবে আমরা দেখছি যে ইলতুৎমিশ টোটাল তিনি 3 তলা নির্মাণ করলেন এবং টোটাল এই মুহূর্তে কুতুব মিনারের তলা হলো তাহলে 4 তলা, কারণ কুতুব মিনারের কুতুবউদ্দিন আইবক করেছেন 1 এবং ইলতুৎমিশ করলেন 3, তার টোটাল হচ্ছে 3। এবং এই সময় তার উচ্চতা দাঁড়ালো 225 ফুট। একইভাবে আমরা দেখছি কুতুব মিনারের ওপর এখানে প্রাকৃতিক দুর্যোগ মূলত 2বার হয়েছে, সেটি হচ্ছে বাজ পড়েছে এবং যার জন্য আমরা দেখছি 1326-এর দিকে একবার কিন্তু বাজ পড়লো, আর একবার যার জন্য কিন্তু 1369-এর দিকে অর্থাৎ ফিরোজ শাহ তুগলক তিনি যখন ক্ষমতায় ছিলেন তখন সেটিকে কিন্তু পুনর্নির্মাণ করা হলো। এবং পরের দিকে যেটা বাজ পড়েছে সেটা কিন্তু ফিরোজ তুগলকের সময়কালেই দ্বিতীয় বাজ কিন্তু পড়লো। এবং দ্বিতীয় বাজ যখন পড়লো যার জন্য কিন্তু চতুর্থ তলা ক্ষতিগ্রস্ত হলো, চতুর্থ তলা মেরামত করা হলো এবং তার সঙ্গে একটি নতুন তলা তৈরি করা হলো, আর সেটা হলো পঞ্চম তলা, যার জন্য কিন্তু কুতুব মিনার টোটাল পঞ্চম তলায় কিন্তু গিয়ে পৌঁছালো। এবং এরপর কিন্তু উচ্চতা দাঁড়ালো 240 ফুট। এবং আমরা পরের দিকে দেখছি যে লোদি বংশের সময়কালে কুতুব মিনার আবার পুনর্নির্মাণ করা হয়েছিল, বিশেষ করে সিকন্দর লোদি করছেন 1505-এর দিকে এবং এটা ক্ষতিগ্রস্ত হয়েছিল ভূমিকম্পের জন্য। এবং পরের দিকে আমরা দেখছি যে সুফি সন্ত যিনি ছিলেন কুতুব মিনারের নামকরণ যার নামে হয়েছে তিনি হচ্ছেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। এবং 1803 সালে যখন ব্রিটিশদের সময়কাল তারাও কিন্তু আবার পুনর্নির্মাণ করলেন, আবার কিন্তু সেখানে ভূমিকম্প হয়েছিল, সেই ভূমিকম্পের জন্য আবার পুনর্নির্মাণ করার প্রয়োজন হয়েছিল, আর এটি যিনি করলেন তিনি হলেন রবার্ট স্মিথ। একইভাবে আমরা দেখছি কুতুব মিনারের টোটাল সিঁড়ি দাঁড়িয়েছে 379টি। কুতুব মিনারের যে উপাদান ব্যবহার হয়েছে সেটা হচ্ছে লাল এবং সাদা বালির পাথর। এই কুতুব মিনারের যিনি স্থপতি, যিনি আর্কিটেক্ট ছিলেন, যার নাম আমাদের জানা উচিত, তিনি হচ্ছেন ফজল ইবন আবুল মালি। এরপর আমরা দেখছি যে খলজি বংশের আলাউদ্দিন খলজি তিনি আলাই মিনার নির্মাণ করেছেন, যেমনভাবে কুতুব মিনার ঠিক সেভাবে আমরা দেখতে পাচ্ছি আলাই মিনার আলাউদ্দিন খলজি সময়কাল।
কিন্তু এটি নির্মাণ করা হয়েছে 1311 সাল। এবং আমরা দেখব যে আড়াই দিন কা ঝোপড়া কোন সুলতান নির্মাণ করেন, এটা হচ্ছে কুতুবউদ্দিন আইবক। এবং এটি মূলত নির্মাণ করা হয়েছিল রাজস্থানের আজমিরে। এটি নির্মাণ করা হয় 1192-এর দিকে। এবং যিনি স্থাপত্যকার ছিলেন, যিনি আর্কিটেক্ট যিনি ছিলেন, তার নাম হচ্ছে আবু বকর। ইনি কিন্তু আবু বকর মোহাম্মদ ঘুরির সঙ্গে ভারত এসেছিলেন। এই আড়াই দিন কা ঝোপড়া মূলত একটা সংস্কৃত কলেজ ছিল, যেখানে কিন্তু আমরা দেখছি চতুর্থ বিগ্রহ রাজ যিনি ছিলেন তার সঙ্গে এটি যুক্ত রয়েছে। এই আড়াই দিন কা ঝোপড়ার নাম হয়েছিল, একটি আড়াই দিনের উৎসব চলতো যার জন্য এই নাম হয়, যেটা কিন্তু মারাঠাদের সময়কালে হতো। এবং সুলতানগড়ি নির্মাণ করছেন। সুলতানগড়ি হচ্ছে একটি সমাধিসৌধ, যেটি নাসিরউদ্দিন এর জন্য তৈরি হয়। এই নাসিরউদ্দিন হচ্ছেন ইলতুৎমিশের ছেলে, এবং ইলতুৎমিশ এই সুলতানগড়ি নির্মাণ করলেন। এবং এই সুলতানগড়ি নির্মাণ করা হয়েছিল 1231 সালে। এটি অবস্থান করছে মালাকাপুরে। এবং একইভাবে আমরা দেখছি ভারতে যাকে মকবরা শৈলী জনক বলা হচ্ছে, তিনি হচ্ছেন সুলতান ইলতুৎমিশ। কারণ ইলতুৎমিশ প্রথম কিন্তু সমাধিসৌধের ব্যাপারগুলো কিন্তু শুরু করলেন। আতারকিন কা দরওয়াজা, যেমনভাবে আমরা আকবরের সময়কালে বুলন্দ দরওয়াজা পাই, ঠিক সেরকম আতারকিন কা দরওয়াজা নির্মাণ করছেন ইলতুৎমিশ। এটি নির্মাণ হয়েছিল যোধপুরে, নাগৌরে। এবং এটা পুনর্নির্মাণ যিনি করছেন যে সুলতান, তিনি হচ্ছেন মোহাম্মদ বিন তুগলক। এবং হাউজি শামসি যিনি নির্মাণ করছেন, সেটা নির্মাণ করছেন ইলতুৎমিশ। এবং এটি অবস্থান করছে বদায়ুনে। কারণ হচ্ছে বদায়ুন হচ্ছে ভারতের সবথেকে বড় ইকতা অঞ্চল। এখানেই কিন্তু ইলতুৎমিশ সুলতান হবার পূর্বে তিনি ইকতাদার ছিলেন, সেখানেই তিনি সেটা নির্মাণ করেছেন। একইভাবে শামসি ঈদগাহ নির্মাণ করেছেন ইলতুৎমিশ, এবং সেটাও কিন্তু বদায়ুনে অবস্থান করছে। এবং ইলতুৎমিশ জামা মসজিদও তৈরি করছেন বদায়ুনে। ইলতুৎমিশের যে সমাধির যে উপাদান ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে লাল পাথর। ইলতুৎমিশের সমাধি কোন শৈলীতে তৈরি হয়েছিল, সেটা হচ্ছিল মূলত হিন্দু মুসলিম একটা ঐতিহ্যের মিশ্রণ কিন্তু ঘটেছিল। এবং তার সমাধিসৌধ নির্মাণের শেষ হচ্ছে 1235-এর দিকে। এবং আমরা দেখছি লালমহল, মূলত লালমহল, শ্বেতমহল যে এবং সবুজ মহল, এরকম বিভিন্ন মহলের আমরা নাম পাই। এই লালমহল নির্মাণ করেছিলেন বলবন, যেটা দিল্লিতে অবস্থান করছিল, এবং যেটাকে তাদের ভাষায় বলা হয়েছিল কসর-ই-লাল। এবং এটা আমরা দেখছি বলবন তার নিজের সমাধিও তৈরি করেছেন বলবনে বা দিল্লিতে। এবং এই লালমহলে যিনি রাজ্যাভিষেক করছেন তারা দুইজন সুলতান, একজন আলাউদ্দিন খলজি, অপরজন মোহাম্মদ বিন তুগলক। অনেক সময় প্রশ্ন দিয়ে ফেলে যে লালমহলে কোন দুইজন সুলতানের রাজ্যাভিষেক হয়েছিল, সেক্ষেত্রে মনে রাখতে হবে খলজি বংশ থেকে আলাউদ্দিন খলজি এবং তুগলক বংশ থেকে মোহাম্মদ বিন তুগলক। এবং খাঁটি ইসলামী রীতিতে প্রথম যিনি আমরা দেখছি সমাধি তৈরি করছেন তিনি কিন্তু বলবন। এছাড়াও শ্বেতমহলও কিন্তু তৈরি করেছেন বলবন, যেটাকে বলা হয় কসরি সফেদ। সফেদ মানে হলো সাদা, যেমন লাল মানে হলো লাল এখানে, ঠিক সেরকম সফেদ মানে হচ্ছে সাদা। এটা কিন্তু মনে রাখতে হবে। কিলখড়ি মহল যিনি তৈরি করছেন তিনি হচ্ছেন কায়কোবাদ। এবং আমরা পরবর্তী বিষয় দেখছি যে কায়কোবাদের তৈরি করা কিলখড়ি মহল যিনি নির্মাণ করছেন, যিনি এটাকে সম্পন্ন করছেন, তিনি হচ্ছেন জালালউদ্দিন খলজি। আবার আলাউদ্দিন খলজি দেখছি তিনি কিন্তু সিরি নামক একটা নগর তৈরি করছেন, শহর তৈরি করছেন, যেটা 1303-এর দিকে তৈরি হচ্ছে। এবং সিরি শহরটা দিল্লির কততম শহর, এটাকে দ্বিতীয়তম শহর ধরা হয়েছে। এবং সমগ্র মধ্যযুগের টোটাল আমরা 7টি শহরের কথা বলেছি। ইতিমধ্যে আমরা একটা ভিডিও তৈরি করে ফেলেছি যে কতবার শহর চেঞ্জ হয়েছে, কারা কারা তৈরি করছেন, তাদের বৈশিষ্ট্য কী। বারানি, তিনি সিরিকে জিয়াউদ্দিন বারানি ঐতিহাসিক, তিনি শহরই নৌ বলে অভিহিত করেছেন, যার অর্থ হচ্ছে কি নবনগর, মানে হচ্ছে নতুন একটি নগর। একইভাবেই আলাই মিনারের পাশাপাশি আলাই দরওয়াজা তৈরি করছেন আলাউদ্দিন খলজি, এবং এটা কুয়াতুল ইসলাম মসজিদের প্রবেশদ্বার হিসাবে চিহ্নিত ছিল। এটা 1311 সালে তৈরি হয়। এবং হাজার সেতুনও তৈরি করলেন কে, যার যেটা কিন্তু অর্থ হলো হাজার স্তম্ভের প্রাসাদ, হাজারটা স্তম্ভ এখানে রয়েছে, যেটা তৈরি করা হয়েছিল সিরিতেই, এই শ্রীনগরেই, এবং তৈরি করলেন আলাউদ্দিন খলজি। একইভাবে আমরা দেখছি যেমনভাবে হাউজি শামসি, ঠিক একইভাবে হাউজি আলাই তৈরি করছেন আলাউদ্দিন খলজি। এগুলো মনে রাখা সহজ, যেহেতু আলাই আছে শেষে তাই আলাউদ্দিন খলজি, আর শামসি থাকলে বুঝতে হবে শামসুদ্দিন ইলতুৎমিশের কথা বলা হচ্ছে। তুগলকাবাদ শহরটি তৈরি করলেন গিয়াসউদ্দিন তুগলক, দিল্লিতে অবস্থান, এবং এটিকে বলা হলো তৃতীয়তম শহর। এবং তুগলকাবাদের আকৃতি কি চতুর্ভুজাকার। পানিপথের বিজয়ের পর বাবর কোথায় তার শিবির স্থাপন করেছিলেন, এক্ষেত্রে উত্তর হবে তুগলকাবাদ। আর গিয়াসউদ্দিন তিনি যে সমাধি তৈরি করছেন সেটার আকৃতি হলো পঞ্চভুজাকার, অর্থাৎ এখানে 5টি কিন্তু ভুজ কিন্তু রয়েছে। শেরশাহর যে শেরশাহের সমাধি পূর্বসূরি যাকে বলা হয় সেটা হচ্ছে গিয়াসউদ্দিনের সমাধি। এবং জাহানপানা নগরটাও কিন্তু আমরা দেখছি যে মোহাম্মদ বিন তুগলক তিনি দিল্লিতে তৈরি করছেন। এবং জাহানপানা দিল্লির কততম নগর হিসেবে ধরা হচ্ছে, এটাকে চতুর্থ ধরা হয়েছে।
এবং জাহানপানা এটা অবস্থান করছে সিরি এবং রায়পিথোরার ঠিক মাঝখানে। বিজয় মণ্ডল যিনি নির্মাণ করছেন তিনি হচ্ছেন মোহাম্মদ বিন তুগলক। ফিরোজ তুগলক তিনি কিন্তু শৌখিন ছিলেন এবং যিনি স্থাপত্যের প্রচণ্ডভাবে কিন্তু যথেষ্টভাবে কিন্তু সর্বোচ্চ একটা সাক্ষাৎ তিনি রেখেছেন, যার জন্য কিন্তু 300টি শহর, 160টি কূপ, 10টি সমাধি তৈরি করেছেন এবং লোক নির্মাণ বিভাগও তিনি গঠন করেছিলেন। এছাড়াও এটাকে সাধারণত লোক নির্মাণ বিভাগটাকে দেওয়ানি ইমারত বলা হতো, বিল্ডিংয়ের কাজগুলো তারা কিন্তু করত। একইভাবে ফিরোজাবাদ শহরটি তিনি তৈরি করছেন ফিরোজ শাহ তুগলক এবং এটাকে পঞ্চম শহর বলা হয়। একইভাবেই যা বর্তমানে ফিরোজ শাহ কোটলা নামে পরিচিত এবং ফিরোজ শাহী মাদ্রাসাও তিনি তৈরি করছেন। এই ফিরোজ তুগলকের আর কাজের মধ্যে রয়েছে জৌনপুরে তিনি শহর তৈরি করছেন, জৌনপুর শহর প্রতিষ্ঠা করছেন 1359 দিকে এবং ফতেহাবাদ শহর প্রতিষ্ঠা করছেন, এটা ফতেহ খানের নাম থেকে তৈরি করা হয়েছিল। ফিরোজ শাহ তুগলকের আরেকটা প্রতিষ্ঠা হচ্ছে তুগলকপুর প্রতিষ্ঠা করছেন এবং তিনি সমাধি তৈরি করছেন, সেটা হচ্ছে বর্গাকার। মুবারকাবাদ শহর যিনি প্রতিষ্ঠা করছেন তিনি হচ্ছেন সৈয়দ বংশ শাসক মুবারক শাহ, যেটার আকৃতি হচ্ছে অষ্টভুজাকার। এবং সিকান্দার লোদি যিনি ছিলেন তিনিও তার সমাধি তৈরি করেছিলেন এবং 1518 সালে, এবং তার আকৃতি হচ্ছে অষ্টভুজ আকৃতি। কোন সমাধিতে প্রথমবারের মতো 2টি গম্বুজ ব্যবহার করা হয়েছিল এটা কিন্তু ব্যতিক্রম, সেটা হচ্ছে সিকান্দার লোদি সমাধিতে। এবং একইভাবে আমরা দেখছি শেষ শাসক যিনি ছিলেন, যার মৃত্যু হলো যুদ্ধ করতে গিয়ে, ইব্রাহিম লোদি, তিনি কিন্তু সিকান্দার লোদি সমাধিটা কিন্তু তৈরি করেছেন। মূলত বেশ কিছু গ্রন্থ স্থাপত্য ও ভাস্কর্যের জন্য আমাদের জানা উচিত বা জেনে রাখা ভালো। সেক্ষেত্রে যে গ্রন্থটির নাম আমাদের বলতেই হয় সেটা হচ্ছে ইন্ডিয়ান আর্কিটেকচার। এটি লিখেছেন 1942 সালের দিকে পার্সি ব্রাউন, এবং দ্য এনসিয়েন্ট অ্যান্ড মিডাইভাল আর্কিটেকচার অফ ইন্ডিয়া এই গ্রন্থটিও লিখছেন ইভি হ্যাভেল। এই দুইজন যথেষ্টভাবে তাদের বিভিন্ন লেখার মধ্য দিয়ে আমাদের তথ্য দিয়ে থাকেন বা সমৃদ্ধ করেছেন। বিশেষ করে মধ্যযুগের যে স্থাপত্য ভাস্কর্য সম্পর্কে আমাদের অনেকটাই কিন্তু তথ্য আমরা পেয়ে থাকি। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আমরা আগামীকাল মক টেস্ট আপলোড করব। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।